রেট কত বলুন? কিসের বেআই সাহেব? গেটের নাকি অন্য কিছু? বিয়ের গেটে দাঁড়িয়ে বরপক্ষ কনেপক্ষের এমন দুষ্টামিতে হাসির রোল পড়ে গেল। বরে বেশে বসে আছে নিহাত, পাশেই সাঙ্গপাঙ্গ হিসাবে অনেকেই আছে। কিন্তু আহান চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এইসব শেষ করতে। তাই নিহানের শালির দলবল এসে মিষ্টিমুখ করাতেই আহান সরাসরি জানতে চাইল কথাটি। তখনই কনেপক্ষের ভেতর থেকে মিষ্টি মেলি কণ্ঠে এমন সল মিশানো কথা শুনে কণ্ঠের মালিককে উকি দিয়ে খুঁজতে চায় সে। তার ভাবগতি লক্ষ্য করে ভিড় থেকে একটি হাত উপরে তুলে তুলসী বলে ওঠে, এই যে বেআই সাহেব, আপনার গোর বেআইন এইদিকে। এদিকে তার এমন কাজ দেখে নিহানের এক বন্ধু রাফি ঠাট্টার ছলে বলে উঠল, আরে আরে, বিআইন সাহেবকে একটু জায়গা তো দিন। কথায় বড় হলেও হাইটে তো মনে হয় 2 ফুট লিলি ফুট। আবারও হাসির রোল পড়ল পুরো গেট জুড়ে। তুষির সামনে থেকে কয়েকজন সরে যেতেই দুহাত কোমরে গুজে পিটপিট করে তাকায় রাফির দিকে। এদিকে তুষিকে দেখা মাত্রই আহানের চোখ ছোট হয়ে আসে। হুট করেই মিসলে এক হাসি খেলে যায় তার ঠোঁট জুড়ে। মুখের ভেতর জিভ ঘুরিয়ে নিয়ে আস্তে স্বরে বলল, তা গেটের সাথে অন্য কিছুরও রেট বলা হয় না কি পিচ্ছি বেআইন? বলেই আহান একটু সামনের দিকে ঝুঁকে আস্তে করে সুর টেনে বলল, তো আপনার রেট কত সেটাই বলুন। তুষি দুহাত মিলে 10 আঙ্গুল দেখিয়ে বলল, 20,000। কিন্তু এখানে তো 10টা আঙুল শুধু। তুষি দাঁত কেলিয়ে হেসে বলল, আপনার হাতেও 10,000 টাকা আছে না? ওগুলোও তুলে ধরুন বেআই সাহেব, তাহলেই 20টা হয়ে যাবে। তারপর আবার আহানের দিকে তাকিয়ে বলল, আপনাকে দেখে তো দুলা ভাইয়ের বড় ভাই মনে হচ্ছে। টাকা কি আপনার পকেট থেকেই বের হবে বেআই সাহেব? আহান মাথা নাড়িয়ে বলল, ছি 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 বেআইন, বুঝলাম আপনি পিচ্ছি সাইজে এতটুকু, তাই বলে আপনার রেট মাত্র 20,000 হবে? অন্তত 20 লক্ষ বলতে পারতেন। তুষি ভুরু কুচকে বলল, এই গেটের রেট বলেছি, আমার না। আমি তো অমূল্য। হ্যাঁ, এখন টাকা ছাড়ুন, না হলে ভেতরে ঢুকতে দেব না। ঠিক আছে, আমরাও আমাদের ভাইকে নিয়ে চলে যাচ্ছি। বিয়া করা লাগবে না তোর ভাই, চল। বলতে বলতে আহান নিহানের হাত টেনে উঠাতে গেলে নিহান ভীত সন্ত্রস্ত হয়ে বলে উঠল, এই আহান, কি করছিস তুই ভাই? মারবি নাকি তুই আমাকে? তুষিও খানিক ভরকে গিয়ে বলল, এই ভাই, এই মাথা গেছে নাকি আপনার? দুলা ভাই নিয়ে চলে যাচ্ছেন কেন? আহান বাঁকা হেসে আবার ফিরে তাকাই তুষির দিকে। আচ্ছা, আপনাদের দুলাভাই নিব না, আর পুরো 20,000ও দিব, তবে একটা শর্তে। এখানে আবার কিসের শর্ত? এই যে আমরা, মানে আপনারা, আজ এই পিআই সাহেবদের খাতির যত্ন একটু ভালোভাবে করতে হবে, বুঝলেন তো? আসলে অবহেলা আমাদের একদম সহ্য হয় না, ঠিক? তুষি হেসে বলল, ও এই ব্যাপার, ঠিক আছে। আমারও আপনাদের ভালো করে খাতির যত্ন করব। এবার টাকাটা ছাড়ুন। আহান একটু ঝুঁকে মাথা দুলিয়ে বলে উঠল, বুঝে শুনে বলছেন তো বেআইন? হ্যাঁ, এবার টাকাটা দিন, নাকি আজ সারা দিন এখানেই বসে থাকতে চান? আহান বাঁকা হেসে পকেট থেকে 20,000 টাকা বের করে এগিয়ে দেয় তুষির দিকে। তুষি টাকাটা নিতে গেলেই আহান কৌশলে সেটি সরিয়ে নেয়। আহা, আগে হালকা মুলাকাত তো করে নিন। বলতে বলতেই এক হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য তুষির দিকে। তুষি তা দেখে একটু ইতস্তত বোধ করে, পরক্ষণে হেসে হাত মেলাই আহানের হাতে। সাথে সাথেই সবাই হুডরে করে চেঁচিয়ে ওঠে। ভেতরে যেতে যেতেই রাফি আস্তে করে আহানের কানে কানে বলে, কি ভাই, কাহিনী তো বুঝলাম না, কি করতে চাইছিস তুই? আহানের দৃষ্টির সামনে বরাবর তুষির দিকে। মেয়েটা ভীষণ বাচ্চা সুলভ, চেহারাও দেখতে একদম মিষ্টি। আহান সেদিকে তাকিয়ে বলল, মনে ধরছে রে? ইয়ার ভাই, এই পিছিটা। হ্যাঁ, দেখিসনি কি মিষ্টি মিষ্টি কথা বলে? রাফি মাথা দুলিয়ে হেসে বলল, ট্রাই মার তাহলে, আমরাও ভাবি ডাকা শুরু করি। আগে খোঁজ খবর তো নিতে দে ভাই। বাড়ির ভেতরে আসতেই প্যান্ডেলের এক কোণে গিয়ে বসে আহান। বরাবরের গম্ভীর ছেলেটার মুখে আজ হাসি। প্রেমে পড়েছে সে, তাও পিচ্ছি বিয়ানের। চোখ ঘুরিয়ে বারবার এদিক সেদিক তাকেই যে খুঁজে যাচ্ছে শুধু।
এমন সময় কাঁধে কেউ হাত রাখতে বিরক্ত হয় আহান। সরিয়ে দেওয়ার জন্য হাতটা ধরতেই নরম অস্তিত্ব অনুভব করে বাঁকা হাসে সে। একটানে পেছন থেকে হাতের মালিককে সামনে নিয়ে আসতে গেলেই তুষি চকিতে বলে ওঠে, আরে আরে আসতে বেআই সাহেব, পরে হাড় গোড় ভাঙবে তো আমার। আহান হাসে। তুষিকে পাশে বসতে ইশারা করতেই তুষি একটু দূরত্ব নিয়ে বসে। আহান বলে, পেছনে থেকে গুতাগুতি করছেন কেন বেআইন? সামনে এসে বললেই তো হয়। তুষি একটা শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলল, খাতির যত্ন করতে এসেছি গো বেআই। আপনার সব ভাই ব্রাদারদের দেখা হয়ে গেছে, আপনিই বাকি। নিন নিন। আহান হাতে তুলে নেয় গ্লাসটা, একটু নাড়িয়ে চাড়িয়ে বলে, আমার ভাই ব্রাদার্সদের ছাড়ুন, আপনি শুধু আমার সেবা যত্ন করে যান, তাহলেই হবে। তো শরবতে কি কি মিশিয়েছেন? তুষি চতুর হেসে টেনে টেনে বলে, পানি, চিনি, লেবু আর কি? চমু? হুম, আর একটু খানি লবণ। হেসে ফেলে আহান। আর চোখে তুষির দিকে একবার তাকে গ্লাসে একটা চুমুক দিতে বুঝে যায় কাহিনী। গ্লাসে একটুখানি নয়, বেশ অনেকখানি কি লবণ মিশিয়ে এনেছে তুষি। আহান রিয়াক্ট করে না, গ্লাসটা হাতে নিয়ে নাড়তে নাড়তে বলে, তা আপনার নাম কি বেআইন? তাসফিয়া সাইদ, সবাই ডাকে তুষি বলে। আচ্ছা, কোন ক্লাসে পড়েন? তুষি হেসে বলে, ক্লাস ক্লাস অনার্স সেকেন্ড ইয়ার। আহান সাথে সাথে ফিরে তাকায় তুষির দিকে, বাঁকা হেসে বলে, বাহ, বিয়ে করার মতো বড় হয়ে গেছেন তাহলে। আমি তো ভেবেছিলাম 9 অথবা 10-এ হবেন। তুষি চমৎকার হাসে, তাকিয়ে দেখতে থাকে আন শরবতটা খাচ্ছে কিনা। আন হঠাৎ করে শরবতটা তুষির দিকে এগিয়ে দিয়ে বলল, নিন বেআইন, টেস্ট করে দেখুন। তুষির হাসি গায়েব হয়ে যায় সাথে সাথেই। চোখ গোল গোল করে আহানের দিকে তাকিয়ে ভাবতে থাকে কি বলবে এখন। পরক্ষণেই হাসি হাসি মুখ করার চেষ্টা করে বলে, আরে বেআই সাহেব, এটা তো আপনার জন্য বানানো হয়েছে স্পেশাল ভাবে, আপনিই খান। তাই? তুষি উপনিস মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। আহান বাঁকা হেসে হুট করে গ্লাসের শরবতটা ছুঁড়ে মারে তুষির মুখে। হত বিহ্বল হয়ে যায় তুষি। তাল সামলে হাত দিয়ে মুখ মুছতে মুছতে বলে, হোয়াট দা, এটা কি করলেন আপনি? আহান নিজের মুখটা একটু এগিয়ে এনে বলল, তেমন কিছুই না, চেক করছিলাম মুখে কতটুকু ময়দা মেখেছো তুমি। না, পারফেক্ট আছে একদম। তুষির আগে রেডি করতে করতে উঠে দাঁড়ালো, নিজের গায়ে শরবতগুলো ঝাড়তে ঝাড়তে বলল, আপনি এটা মোটেও ঠিক করলেন না ভাইয়া, অসহ্য। আহানও উঠে দাঁড়িয়ে একদম তুষির দিকে এগিয়ে বলে, সামনের বার থেকে খাতির যত্ন করতে একটু ভেবেচিন্তে করবে। আমাদের আবার মন মতো যত্ন না হলে এমন কিছুই হয়। বলে বাঁকা হেসে স্থান ত্যাগ করে আহান। আর এইদিকে তুষি রাগে ফুঁসতে থাকে। রাতে প্রায় 2:30 বাজে, কিন্তু আহানের চোখে ঘুম ধরা দিচ্ছে না আজ। যেন চোখ বন্ধ করলেই ওই বাচ্চা মেয়েটার মুখটা বারবার ভেসে উঠছে। আহান ফোন অন করে আজ দুপুরে ছবিগুলো দেখে তুষির। তার অনুমতি না নিয়ে লুকিয়ে তোলা ছবিগুলো। আহান তাকিয়ে থাকে, মেয়েটার থেকে চোখ ফেরানো দায় যেন। নিহান আর তমার বিয়েটা লাভ ম্যারেজ। 4 বছরের সম্পর্কে পূর্ণতা পেল আজ। তমার ইচ্ছে ছিল আজকের এই বিশেষ রাতে তারা দুজন মিলে গল্প করে কাটাবে। তাই তো সেই ইচ্ছে বাস্তবায়ন করতে নিহান আর তমা বারান্দায় বসে চন্দ্রবিলাস করছে। মুহূর্তটা উপভোগ্য। এমন সময় বিকট শব্দে ফোন বেজে ওঠায় একটু বিরক্তই হয় নিহান। বুরকুচকে ফোন হাতে নিতে নিতেই আপন মনে বিড়বিড় করে, এই সময় আবার কে কল দিল? তমা দুষ্টামি চলে বলে, কি গো, এত রাতে তো আমার কল দেওয়ার কথা, আজ আবার কে দিল? তোমার নতুন প্রেমিকা নাকি? নিহান ফোন চেক করে হতাশার সুরে বলে, প্রেমিকা না গো, প্রেমিকার থেকেও ডেঞ্জারাস কেউ। আহানের বাচ্চাটা ভীষণ চালাচ্ছে। বলতে বলতেই ফোন কানে তুলল সে। কি রে, কি করছিস? নিহান হতাশার শ্বাস ফেলে বলে, এই সময় কি কথা? ওসব আমি বলে দিতে হবে? নিহান ভাই, তুই জানিস না? ছি নিহান ভাই, ছি। তুই ভাবিকে খুশি করবি কি দিয়ে? আহানের বাচ্চা তোকে আমি মেরে ফেলবো বলে দিলাম। ওকে ওকে, রিল্যাক্স। দরকারে কল করেছি,
না হলে তোর সাথে কথা বলার ইন্টারেস্ট নেই আমার ব্রো। বড় ভাই বলে একটু তো সম্মান কর ভাই। আর নিহানের কথাই পাত্তা না দিয়ে বলল, শোন, আমার একটা কাজ করে দে। ভাবিকে বলতো ওনার বোনের নম্বরটা আমায় দিতে। আহানের কথা শুনে নিহান ক্যাবলার মতো মুখ করে তমার দিকে তাকায়। তমা জিজ্ঞেস করলো, কি হলো? তোমার কোন বোনের নম্বর চাইছি ওই পাগলা? কোন বোনের নম্বর? নিহান আহানকে জিজ্ঞেস করে। ওই তোর ভাবির একটা ভাই আছে, কোনো বোন নেই, রাখ। আব্বে ওয়েট, তুষি, তুষি নাম ওর, নম্বরটা দিতে বল দ্রুত। নিহান তমার দিকে তাকিয়ে বলে। তুষির নম্বর চাইছি। কথাটা শুনতেই তমার মুখটা চিন্তিত দেখায়। ও আমার চাচাতো বোন। দেখো, ও ভীষণ ভালো একটা মেয়ে, সহজ সরল। এসব ফ্লার্টিং করতে বারণ করো ওর সাথে। নিহান কথাটা আহানকে বলতেই আহান বলে। আব্বে ফ্ল্যাটিং কে করছে? আমার সত্যি পছন্দ হয়েছে ভাই, প্লিজ দিতে বল। তমা রাজি হতে চায় না, কিন্তু আহানের জোড়াজুড়িতে শেষমেশ বাধ্য হয়েই দিতে হয় তাকে নাম্বারটা। ব্যাস, তাকে আর পাইকে বিছানায় আদর্শ হয়ে ডায়াল করে তুষির নম্বরে। প্রথমে রিং হয়ে কেটে যায়। আহান তো থেমে থাকার লোক নয় একদমই। আবারও কল দেয় সে। দুবার রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ হয়। আহানের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। চুপ রয় সে। এদিকে সারাদিনের ক্লান্ততায় গভীর ঘুমে ধরা দেয় তুষির চোখে। এই অসময়ে কল পেয়ে সে বেশি বিরক্ত হয়, তবুও রিসিভ করে ফোনটা কানে চেপে ধরে। কিন্তু ওপাশ থেকে কোনো কথার আওয়াজ না পেয়ে নিজেই বলে ওঠে। হ্যালো, কে বলছেন? মেয়েটার ঘুম যাওয়ানো কণ্ঠের রেশ বুঝতে পেরেই কম্পিত উঠে বসে আহান। বুকের ভেতর ধারালো এক অনুভূতি খেলে যায় যেন। তুষি আবারও বলে ওঠে। এটা কোনো বজ্জাত? এই কোন বজ্জাত এত রাতে কল দিয়ে ফাজলামি করছিস রে? সামনে আয়, তোর নাক মুখ ফাটিয়ে দেব একদম। জাজল কণ্ঠ শুনেই ফিক করে হেসে দিল আহান। তারপর কণ্ঠে একটু গম্ভীরতা এনে টেনে টেনে বলল। আমি আজরাইল, তোমাকে নিয়ে যেতে এসেছি তুষি। ও আচ্ছা, আমি তো এখন একটু ঘুমাচ্ছি, আপনি বরং কাল সকালে আসুন। এখন টাটা। হ্যাঁ। আহান এবার জোরে হেসে দেয়। বেশ কষ্টে হাসি থামিয়ে ডাকে। ও তুষি, তুমি আমার কলিজায় কি আগুন লাগাই দিলা বলো তো? এখন তো অক্সিজেন সিলিন্ডার দিয়েও সে আগুন আর নিভাইতে পারতেছি না। থাক, নেভানোর দরকার নেই। পুড়ে গেলে এমনি নিভে যাবে আগুন। তখন একটু লবণ ছিটিয়ে কলিজা ফ্রাই করে নিয়েন। প্রেমের দহন এত সহজে নিভে না রে পাগলি। তুষি এবার চরম বিরক্তির পর্যায়ে গিয়ে তেতেও বলে ওঠে। এই কেড়ে তুই ফাজলামি পেয়েছিস? শালার শান্তিতে একটু ঘুমাতেও দিচ্ছে না কেউ। আর একবার ফোন করলে অভিশাপ দিলাম, তোর জীবনে বিয়ে হবে না। বলে খট করে ফোন কেটে দেয় তুষি। এদিকে তার এমন কাণ্ডে আন হাসতে হাসতে শেষ। হাসি থামিয়ে আরও একবার কল দিল সে তুষির নম্বরে, কিন্তু আর রিসিভ হলো না। এরপর আবার ট্রাই করতে দেখলো মেয়েটা বিরক্ত হয়ে ফোন সুইচ অফ করে রেখেছে। আন হাফ নিঃশ্বাস ফেলে। একটু একটু ভালো লাগছে যেন। মেয়েটার ঘুমজনক কণ্ঠ যেন এখনো কানে বাজছে তার। যাক, এবার একটা শান্তির ঘুম দেওয়াই যায়। নিহানের বউ ভাতের দিন তুষিরা সবে এসে উপস্থিত হয় নিহানদের বাড়িতে। তমাকে সুন্দর করে সাজিয়ে স্টেজে বসিয়ে রাখা হয়েছে। তুষি প্রথমেই ছুটে যায় তার কাছে। স্টেজে লাফিয়ে উঠে জড়িয়ে ধরে বলে। আল্লাহ, কি মিষ্টি লাগছে আপু তোকে। ওসব ছাড়, কেমন আছিস বল। হেব্বি আছি। সব কথা হবে আগে, তোর সাথে কয়েকটা ছবি তো নিয়ে নেই। বলতে বলতেই তুষি ফোন বের করে তমার সাথে সেলফি নিতে চাইল। একটু পরে ক্যামেরায় আরেকটা মুখ দেখে পেছনে ফিরে তাকায় সে। আহান হাত নাড়িয়ে হাই জানিয়ে বলে। ছবিটা তোলো, তারপর কুশল বিনিময় হচ্ছে। তুষি হালকা হেসে ক্লিক করে ছবি। তারপর ফোন নামিয়ে ফিরে তাকায় আহানের দিকে। আহান এগিয়ে এসে হাত বাড়িয়ে দেয় তুষির দিকে। পিচ্ছি বেআইন, কেমন আছো? ভালো, আপনি? ভালো আর কই থাকলাম গো বেআইন, একজনের জন্য কলিজা পুড়তেছে। সে বলল লবণ মিশিয়ে কলিজা ফ্রাই খেয়ে নিতে, কিন্তু এটা বলল না আসো তোমার কলিজা শীতল করে দেই। তুষি কোমরে দু হাত দিয়ে একটু ভাবুক ভঙ্গিতে বলতে লাগলো। এই কথাটা আমি আগেও কোথাও যেন শুনেছি, বুঝলেন তো? আহানও ঢং করে বলল।
হবে হয়তো ঘুমের ভেতর আজরাইল এসে বলে গেছে তোমায়। তুষির মাথায় আসতেই চমকি বলে উঠল। এই 1 মিনিট, কাল রাতে আপনি আমাকে কল দিয়েছিলেন? তো অন্য কারোর এত সাহস আছে? আল্লাহ! হয়েছে হয়েছে, এত অবাক হতে হবে না ভাবি। তোমার বোনকে নিয়ে যাচ্ছি, প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, ঘুরিয়ে দেখাই একটু। বলেই তুষির হাত চেপে ধরে এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো তাকে। তুষি অপ্রস্তুত হয়ে বলতে নিচ্ছিল। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন? চলো, নিজেই দেখতে পাবে। বাড়ির ভেতরে নিয়ে গিয়ে আহান পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো তুষিকে। নিচতলা থেকে শেষ করে এগিয়ে যায় দোতলার দিকে। বাই দ্য ওয়ে, লাল ড্রেসে তোমাকে তো জোস লাগছে দেখতে, পাকা টমেটোর মতো। টমেটো? হ্যাঁ, টমেটো, ছোট্ট খাটো গোল গাল লাল টমেটো। আহানের কথাই তুষি হেসে দেয়। আহান এগিয়ে গিয়ে একটা রুমে ঢুকে তুষিও এগিয়ে দেখতে থাকে চারদিক। আহান বলে, অনেক ঘুরেছেন, এবার একটু বসুন। গতকাল তো বেশ ভালোভাবে আমার খাতির যত্ন করেছেন, আজ না হয় আমি আপনার খাতির যত্ন করি। তুষি এগিয়ে গিয়ে বিছানায় বসে পা দুলিয়ে বলে ওঠে। আচ্ছা, তা কিভাবে খাতির যত্ন করবেন? মিষ্টি খাবেন? মিষ্টি? আচ্ছা, নিয়ে আসুন। আহান বাঁকা হাসে। ধীরে ধীরে তুষির দিকে এগিয়ে আসতে আসতে বলে, নিয়ে আসা লাগবে না বেআইন, রেডি আছে। তুষি ভুরু কুঁচকে বলে। মানে? আহান কিছু বলে না, শুধু এগিয়ে আসতে থাকে তুষির দিকে। আহান এর হাবভাব বুঝতে পেরে তুষি ঢোক গিলে বিছানা থেকে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে তুতলিয়ে বলতে লাগলো। কি করছেন? আপনি এভাবে এগোচ্ছেন কেন? আহান হালকা হাসে, কিন্তু কিছু বলে না। আর একটু এগিয়ে এসে তুষির দিকে ঝুঁকে বিছানার দুপাশে হাত থেকে আটকে নাই তাকে। তুষির ভয়ে লজ্জার সংমিশ্রণ অনুভূতি। বারবার শুকনো ঢোক গিলছে সে। আন সরু চোখে তাকায় তার টকটকে লাল রঙা ঠোঁটের দিকে। হুট করে এক হাত গলিয়ে দেয় তুষির গালে। এগিয়ে এসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় হুট করে। তুষি হা হয়ে যায়। অযাচিত আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। আহানের এমন কাণ্ডের শরীর জমে যাচ্ছে তার। আহানের প্রতিটা তীক্ষ্ণ ছোঁয়া মেয়েটার তনুমন কাঁপিয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যেন তার। আহানকে ধাক্কা দিয়েও লাভ হচ্ছে না যেন। বেশ কিছুক্ষণ পর আহান ছেড়ে দাঁড়ায় তুষিকে। তুষি বুকে হাত দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আহানের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। ঢোক গিলে প্রাণপণে চাইছে ছুটে এই ঘর থেকে বেরিয়ে যেতে, কিন্তু তা করতে গেলেই আহান পেছন থেকে তার হাত চেপে থামে। তুষি মোচড়ামুচি করেও লাভ হচ্ছে না। দৃঢ় কদমে আহান এগিয়ে এসে দাঁড়ায় তুষির মুখ বরাবর। নেশাতুর ভঙ্গিতে বলে উঠল, মিষ্টির স্বাদ ঠিকঠাক ছিল তো? তুষি চোখ খিচে বন্ধ করে নেয়। আহান হেসে তর্জনী আঙ্গুল দিয়ে তুষি থুতনি উঁচু করে তুলে বলে, কি টেস্ট ভালো লাগেনি? আসো, ভালো টেস্টের আরেকটা খাওয়াই। তুষি দ্রুত গতিতে দুপাশে মাথা নাড়ায়। আহান আবার বলে ওঠে, আচ্ছা, তার মানে পছন্দ হয়েছে টেস্ট, তাহলে ভালো জিনিস আরেকটা দেই। তুষি আবারও দুপাশে মাথা নাড়ায়। আহান মৃদু হাসে, বলে, ওপেন ইওর আইস। তুষি তবুও চোখ খিচিয়ে বন্ধ করে রাখে। আহান কণ্ঠের টেজ আরেকটু বাড়িয়ে বলে, চোখ খোলো বলছি। তুষি এবার ধীরে ধীরে চোখ খুলে তাকায়। আহান নীরব থেকে একটু পর একটা টিস্যু নিয়ে আলতো করে তুষির ঠোঁটে লেপটে যাওয়া লিপস্টিক ঠিক করতে করতে বলে, এইটুকুতে এত অধৈর্য হলে চলে বিয়াইন? এবার থেকে তো ডোজ বাড়বে। তুষি লজ্জে লাল হয়, কিচ্ছুটি বলে না। বয়ফ্রেন্ড আছে? তুষি দুদিকে মাথা নাড়ি না জানায়। থাকলেও দ্রুত ছেড়ে দিন তাকে, আহান নিজের জিনিস ছিনিয়ে নিতে পারে। আর ফ্রম টুডে ইউ আর মাই পার্সোনাল প্রপার্টি। তুষি হাঁ করে তাকিয়ে থাকে আহানের দিকে। কি বললো লোকটা? তুষি আস্ত একটা মানুষ, তার সম্পত্তি। আহান চোখ তুলে তাকায় তুষির গোল গোল চোখের দিকে, তারপর আবার চোখ ফিরিয়ে নিয়ে নিজের কাজ শেষ করে বাইরের দিকে হেলে তুলে যেতে যেতে গুনগুনিয়ে গান ধরে। হরিণ চোখে কন্যা তুমি আর দিও না আড়ি, দোহাই লাগে সুন্দরী গো, কেমনে যাব বাড়ি। বদ্ধ রুমের ভেতর থেকে জোর আওয়াজে গান ভেসে আসছে। তুষির মা তানিয়া বেগম খুন্তি নিয়ে এগিয়ে যায় মেয়ের রুমের দিকে।
দরজা দিয়ে উকি দিতে চোখে পড়ে তার মেয়ে অতি খুশিতে বক্সে গান লাগিয়ে নাচছে। তানিয়া বেগম গিয়ে বক্সটা বন্ধ করে কোমরে হাত গুজে দাঁড়ায়, ভুর কুচকে জিজ্ঞেস করে, অন্য সময় জার্নি করে আসার পর তো তুই ঘুমিয়ে রাজে যাস, আজ কি হলো শুনি? এতটা পথ এসে এখন লাফাচ্ছিস গান চালিয়ে, টায়ার্ড লাগছে না? তুষি খুশিতে এগিয়ে এসে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, ও মা, আমি খুব হ্যাপি, খুব হ্যাপি। তা এত খুশি হওয়ার কারণটা কি শুনি? সময় হোক, বলবো না তখন। এখন যাও তো, আমাকে মন খুলে একটু নাচতে দাও। বলতে বলতে এক প্রকার টেনে রুম থেকে তানিয়া বেগমকে বের করে দেয় তুষি। বিছানায় গিয়ে চিৎপতাং হয়ে শুয়ে উপরে স্লিংয়ের দিকে তাকায় সে। হালকা চোখ বন্ধ করতেই চোখের পাতায় ভেসে ওঠে তখনকার সেই দৃশ্যটি। ইস, লজ্জায় রাঙ্গা হয়ে দুহাতে মুখ ঢেকে নেয় তুষি। একটু পরে হঠাৎ বালিশের পাশ থেকে ফোনটা বেজে ওঠে তার হাতে, নিতেই চোখ পড়ল আজরাইল দিয়ে সেভ করা নম্বরটি। লাফিয়ে উঠে বসে তুষি, কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করে কানে তুলে। ঠিক মতো পৌঁছেছেন তো বিয়াইন? হুম। রাস্তার মধ্যে হার্ট অ্যাটাক হয়ে যায়নি তো আবার? মানে ভাবছিলাম আপনার আবার মিষ্টি খেতে মন চাইছে কিনা। এই ছি, বাজে কথা। আন মোহনীয় কণ্ঠে বলে, কথা বাজে হলেও আপনার ঠোঁট কিন্তু ভীষণ মিষ্টি ছিল। ছি, চুপ করুন আপনি। আমি আমি কিন্তু কল কেটে দিব এবার। আহান শরীর কাঁপিয়ে হেসে বলে, তুমি তো তা পারবে না পিচ্ছি বেআইন। কেন পারবো না? আহান টেনে টেনে বলে। কারণ তুমি এই আহানের প্রেমে পড়ে গেছো। তুষি অস্বীকার করতে চাইল। এমন কিছুই না, পড়েছো। মোটেও না। আচ্ছা চলো টেস্ট করে দেখি। কিভাবে? আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যতক্ষণ না তুমি বারান্দায় এসে দেখা দিচ্ছ আমি এখানেই থাকবো। এবার তোমার পালা। তুমি যদি বারান্দায় আসো তাহলে বুঝবো তুমিও আমার প্রেমে পড়েছো, আর যদি না আসো তাহলে তোমার কথাই সই। আপনি আমার বাড়ির সামনে মানে? পাগল আপনি? তোমার প্রেমে। তুষি দ্রুত কদমে বিছানা থেকে নেমে বারান্দায় ছুটে যায়। ফোন কানে চেপে রেখে নিচে তাকাতেই দেখে সত্যি আহান দাঁড়িয়ে আছে গেটের বাইরে বাইকের সাথে হেলান দিয়ে। তুষিকে দেখে হাত নাড়িয়ে হাই জানায় সে। তুষি চোখ গরম করে তাকিয়ে বলল, আপনার মাথায় কি সমস্যা আছে? কেউ দেখে ফেললে কি ভাববে? কি উত্তর দিবেন আপনি? বলবো ভাবির চাচাতো বোনটা আমার কলিজা পুড়িয়েছে, তাকে শাস্তি দিতে এসেছি। আপনি প্লিজ এখান থেকে চলে যান, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। যেতে তো ইচ্ছে করছে না। কি পাগলের মতো কথাবার্তা, প্লিজ যান। জান ডাকলে ইস সুকুন মিল গায়া হ্যায়। বলে অভিনয় করে বুকে হাত রাখে আহান। তার এমন কাণ্ড দেখে তুষি না পারছে হাসতে আর না পারছে কিছু বলতে। মনের ভিতর এক শীতল শিহরণ বয়ে যাচ্ছে। তার জন্য এই ছেলেটা এখানে ছুটে এসেছে। ভাবা যায়। এখান থেকে যান না প্লিজ। ঠিক আছে যেতে পারি, তবে একটা শর্তে। আবার কি শর্ত? আগামীকাল ভার্সিটির সামনে ওয়েট করব, আসবে কথা দাও? মানেটা কি আজব? কথা না দিলে এখানেই দাঁড়িয়ে থাকবো, কোথাও যাব না। আরে বাবা। কথা কি দিবে? আচ্ছা বাবা, ঠিক আছে, আসবো, এখন তো যান। সে আই লাভ ইউ, সাথে সাথে কি? চলে যাব। সে আই লাভ ইউ আহান। আমি পারবো না। আমি কি এখানেই দাঁড়িয়ে থাকবো? না। তাহলে বলো কুইক। তুষি বাধ্য হয়ে চোখ খিচে বন্ধ করে দ্রুত বলে ওঠে, ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেআইন, বাই বাই। বলতে বলতেই বাইক স্টার্ট দিয়ে চলে যায় আহান। আর তুষি বিরল অনুভূতিতে সিক্ত হয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। পরের দিন ভার্সিটিতে তেমন কোনো ইম্পর্টেন্ট ক্লাস না থাকলেও তুষি যায় ভার্সিটিতে। এর একটাই কারণ, আহানকে সে কথা দিয়েছে। আহানের কথা মাথায় আসতেই আনমনি মুচকি হাসল তুষি। লোকটা পাগল বটে কিছুটা। ভবনের মাঝেই অটোওয়ালা বলে উঠল, আপা ভার্সিটি গেটে আয় পড়ছি তো, নামবেন না? আহানের ধ্যানে এতটাই মগ্ন ছিল যে কখন সে অটো এসে থেমে দাঁড়িয়ে আছে সে খেয়ালই নেই তার। তাড়াহুড়ো করে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে রাস্তা পাওয়ার জন্য উদ্যত হয় তুষি। তখনই হুট করে একটা বাইক এসে জোরে ব্রেক কষে তার সামনে। চমকে দু কদম পিছিয়ে যায় সে। নিজেকে সামনে নিয়ে বাইকে বসা ছেলেটাকে কথা বলার জন্য এগিয়ে গেলেই থেমে যায় সে। আহান হেলমেটটার গ্লাস উঠিয়ে চমৎকার হাসে। তা দেখে তুষি বুকে ফুঁক দিয়ে বলে ওঠে, আপনি, আল্লাহ, আপনি ভয় পাইয়ে দিয়েছেন একেবারে। খুশি হননি মিস?
আপনি এত সকালে এখানে কেন? কালকের কথা ভুলে গেলে? না ভুলিনি, তাই বলে এত সকালে? আমি তো ভেবেছিলাম ক্লাস শেষ হলে। এখন থেকে আমার সাথে পার্সোনাল ক্লাস করার প্রস্তুতি নিয়ে নিন ম্যাডাম। উঠুন তাড়াতাড়ি বাইকে। বাইকে উঠবো মানে? কোথায় যাব? আহান এক হাত এগিয়ে তুষির নাক চেপে ধরে বলে। বেশি কথা বলে একদম বাজি মেয়ে, চুপচাপ উঠে বসো তো। তুষি উপায় না পেয়ে মিনমিনিয়ে বলে। আমি কখনো বাইকে উঠিনি, ভয় করে আমার। সমস্যা নেই, আমি আছি তো, ওঠো না। তুষি বাধ্য হয়ে ভয়ে ভয়ে উঠে বসে আহানের পেছনে। ধরে বসো তো। তুষি ধীরে ধীরে আহানের কাঁধে হাত রাখে। শক্ত করে ধরো, পড়ে গেলে পরে আমার দোষ দিতে পারবে না। বেশ অনেকটা পথ রাইড করার পর বাইক এসে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। তুষি নেমে দাঁড়ায় আহান বাইক পার্ক করে তুষির হাতখানা নিজের হাতে মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় ভেতরের দিকে। এখানে কেন? চলো, দেখতেই পাবে। আহান এগিয়ে গিয়ে কর্নারের একটা টেবিলে বসে তুষিকে নিয়ে। বলুন ম্যাডাম, আপনার কি পছন্দ? এসবের কি দরকার? আমি তো বাইরে থেকে খেয়ে এসেছি। আহান টেবিলের ওপর হাত রেখে তালুতে গাল ঠেকিয়ে বসে তাকিয়ে আছে তুষির দিকে। তা দেখে তুষি একটু নড়ে চড়ে বসে আমতা আমতা করে বলে ওঠে। কি দেখছেন? আপনাকে। তুষি কিছু বলতে যাবে তখনই একজন লোক তুষির পাশ দিয়ে যাওয়ার সময় টেবিলের একটা টকটকে লাল গোলাপ রেখে যায়। তুষি অবাক হয়ে ডাকতে নেই তাকে। আরে এই যে ভাই, আপনার ফুল রেখে যাচ্ছেন তো? বলতে না বলতেই আরেকটা লোক একইভাবে তুষির পাশ দিয়ে একটি টেডি বিয়ার রেখে যায়। তুষি চরম পর্যায়ে অবাক হয়ে বলতে নাই। আরে আপনি কিছু বলছেন না কেন? এরা এসব কি করছে? আহানের ভাবগতির পরিবর্তন হয় না। আগের মতোই গালে হাত দিয়ে তাকিয়ে থাকে সে তুষির দিকে, যেন আশপাশের কোনো কিছুই তার দৃষ্টিগোচর হচ্ছে না। তুষি আপন মনে লোকগুলোকে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে আরও কয়েকজন এসে একইভাবে টেবিলের উপর কয়েকটি গিফট বক্স রেখে চলে গেল। তুষি এত করে ডাকার পরও একটা লোকও পেছন ফিরে তাকাচ্ছে না, যেন তারা শুনতেই পাচ্ছে না তুষি ডাক। হুট করে পেছন থেকে ভায়োলিনের আওয়াজ কানে ভেসে আসে তুষির। চমকে সে উঠে দাঁড়িয়ে পেছন ফিরে তাকাতে দেখলো কয়েকজন লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দারুণ সুরে ভায়োলিন বাজিয়ে যাচ্ছে। একটু পরে লোকগুলো বাজাতে বাজাতে পেছন ঘুরে যায় একত্রে। সাথে সাথেই চোখের সামনে ভেসে ওঠে তাদের কোটের পিছনে লেখা কয়েকটি ওয়ার্ড, উইল ইউ ফল ইন লাভ উইথ মি। অবগতার চরম পর্যায়ে পৌঁছে দ্রুত আহানকে ডাকার জন্য পেছন ফিরে তাকাই তুষি। সাথে সাথে দেখতে পাই আহান তার সামনে হাঁটু গেড়ে বসে আছে, হাতে একটা আংটি উঁচু করে এগিয়ে রেখেছে তুষির দিকেই। তুষিকে ফিরে তাকাতে দেখে সে চোখে চোখ রাখে, তার মোহনীয় কণ্ঠে বলে ওঠে। তুষির কথা থেমে গেছে, হাসি কান্না দুটোই একসাথে আসছে যেন ভেতরে ভেতর। সেদিন যখন ভিড়ের মধ্যে তোমাকে প্রথম দেখেছিলাম, তখন ঠিক সেই মুহূর্তে আমার বুকের বাঁ পাশটায় ব্যথা করে ওঠে। অথচ আমি কোনো হার্টের পেশেন্ট নই। নিজের মধ্যে ঠিক কেমন অনুভূতি হচ্ছিল আমি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। তুষি, যতক্ষণ তুমি আমার সামনে থাকতে ততক্ষণ মনে হতো আমি পৃথিবীর সব থেকে সুখী। আর এক মুহূর্তের জন্যেও যদি তুমি একটু দূরে যেতে, তখনই আমার ভেতরে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে এমন মনে হতো। রাতের ঘুম হারামের কারণ তুমি আমার। খেতে বসলে বারবার শরমতের দিকে চোখ যাওয়ার কারণটাও কিন্তু তুমি। আমার মন আঙিনায় মালি হবে মেয়ে, খড়খড়ে মাটিতে ফুলে ফুলে ভরিয়ে দেবে তুমি। বলো, তুমি আমায় ভালোবাসবে? তোমায় ভালোবেসে আপন করে নেওয়ার একটি সুযোগ দেবে? ভেতর ঘরে কেউ একজন নীরবে ফুলের বর্ষণ ছড়িয়েছে তার। আলতো করে মাথাটা উপনিচ ঝাঁকাতেই আহানের হাসি চড়া হলো। তুষির হাতটা এগিয়ে নিয়ে ধীরে সুস্থে তার অনিমিকে পরিয়ে দিল আংটিটা। রোদের আলো পড়ে প্ল্যাটিনামের উপর ডায়মন্ডের কাজ করা পাথরটি যেন চকচক করে ঝলক কাটল বার কয়েক। তুষি সেই হাতের উল্টো পিঠে চুমু খেয়ে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে দুহাত প্রসারিত করে দেয় সে। তুষিকে যেন আহ্বান জানাচ্ছে নিজের বুকের পাঁজরে এক টুকরো ঠাই খুঁজে নেওয়ার জন্য। তুষি বিমোহিত হয়ে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে। আহনও খুশি হয়ে তুষিকে শক্ত করে জড়িয়ে ধরে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আই লাভ ইউ পিচি বিআইন, আই লাভ ইউ সো মাচ।
সম্পর্কটা বেশ গোছালো। তুষির জীবনের প্রথম ভালোবাসা আহান। লোকটাকে প্রথম দিকে বুঝে উঠতে না পারলেও ধীরে ধীরে সে বুঝে গেছে এই লোকটা তাকে ভীষণ ভালোবাসে। তুষির প্রতিটা সময়ে ধীরন্ত অনুভূতিগুলো আজকাল বড্ড বেশি আহানকে খোঁজে। এই তো দেখতে দেখতে প্রায় 1 বছর হতে চলল তাদের মিষ্টি প্রেমের। আজ নিহান আর তমার বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে তাদের ফার্ম হাউসে ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে। তুষিকেও যেতেই হবে, সেজন্যই আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন সুরে গান গাইতে গাইতে নিজেকে তৈরি করছে সে। পরনে একটি সিম্পল কটন সিল্কের শাড়ি, বলা বাহুল্য এটাই আহানের দেওয়া প্রথম শাড়ি। কপালে টিপ দিতেই কানে আওয়াজ আসলো গাড়ির হর্নের। ভ্রু কুচকালো তুষি। এই সময় আবার কে এলো বাড়িতে খুব একটা বেশি পাত্তা না দিয়ে সম্পূর্ণ তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। ড্রয়িং রুমে আসতেই পা থমকে গেল তার। সামনে সোফায় আহান আয়েশ করে বসে আছে। তানিয়া বেগম রয়েছে বেশ আড্ডা জমাচ্ছে তার সাথে। তুষির সাথে আহানের চোখাচোখি হতেই আহান আড়ালে চোখ মারল তাকে। তুষি চোখের ইশারায় বোঝাতে চাইল। আপনি এখানে কেন? আহান হাসে। উত্তর দেওয়ার আগেই তানিয়া বেগম এগিয়ে এসে বলে, এই এই তো তুষি এসে গেছে। শোন, নিহান বাবা গাড়ি পাঠিয়েছে, সন্ধ্যা ঘনিয়েছে, তাই আহানও এসেছে নিয়ে যেতে। একা একা যাওয়ার দরকার নেই বাপু, তুই আহানের সাথেই চলে যা। আর চোখে আহানের দিকে তাকাতেই দেখলো সে মিটি মিটি হাসছে। তুষি বুঝতে দেরি হলো না আহান যে বেশ তার মাকে বুঝিয়ে নিয়েছে নিহান ভাইয়ের নাম দিয়ে। তুষি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই আহান উঠে দাঁড়ায়। চলো তাহলে, আন্টি আসছি আমরা। আর তুষি তো মনে হয় আজ আমাদের বাড়িতেই থাকবে, নিহান ভাই বলল শুনলাম। হ্যাঁ, আমাকে বলে দিয়েছে। আচ্ছা বাবা, তোমরা তাহলে রওনা দাও, আকাশের অবস্থাও তেমন ভালো না। তানিয়া বেগমের থেকে বিদায় নিয়ে তুষি আর আহান রওনা দেয় ফার্ম হাউসের উদ্দেশ্যে। আপনাকে বুঝি নিহান ভাইয়া পাঠিয়েছে? তোমার কি মনে হয়? মনে তো হচ্ছে না। আহান হেসে বলে, বুদ্ধিমতী বিয়াইন আমার। এদের অ্যানিভার্সারির সাথে সাথে আমাদেরও ফার্স্ট মিট অ্যানিভার্সারি আছে, তাই না? ইয়েস, সো এই উপলক্ষে সেলিব্রেট করতে হবে তাহলে। তুষি কৌতূহল নিয়ে বলল, কি করা যায়? সময় হলেই বুঝবে। নিহানদের পার্টি শেষ হতেই রাত প্রায় 1টার মতো বেজে গেল। সবাই একসাথে যাওয়ার কথা থাকলো আহান এগিয়ে এসে নিহানকে বলল, ভাবিকে নিয়ে যা তুই, আমরা পরের গাড়িতে আসছি। তুষি, আমি নিয়ে আসছি, যা তোরা। নিহান তমাকে নিয়ে রওনা দিয়ে দেয়। দিনটা স্পেশাল তাদের, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করাই যায়। আহান তুষিকে গাড়িতে বসিয়ে নিজেও গাড়ি স্টার্ট দেয়। শুনশান নিরিবিলি পথ দিয়ে একটু বাড়ি এগিয়ে যাচ্ছে ধীরে। আশেপাশে তেমন কোনো গাড়িও নেই। মূল সড়ক না হওয়ার কারণে হয়তো এমন। আকাশে মেঘ ডাকছে, খানিক পরে হয়তো ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে। আহান গাড়ি চালাতে চালাতেই আপন মনে তাল তোলে। সেই রাত ছিল পূর্ণিমার, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। আহানের গান শুনে তুষি হেসে বলে, পূর্ণিমা কোথায় পেলেন আপনি? আকাশ তো মেঘে ঢাকা। পূর্ণিমা তো আমার পাশেই বসা, তাকে ছেড়ে আমি মেঘ দেখতে যাব কেন? তুষি চমৎকার লাজুক হাসে। মাঝ রাস্তায় আহান গাড়ি থামিয়ে নেয়। তুষি ভুরকুচকে তাকে জিজ্ঞেস করে, কি হলো? আহান পকেট থেকে ফোন বের করে নিহানের নাম্বারে ডায়াল করতে করতে বলে, সারপ্রাইজ। নিহান কল রিসিভ করতে আহান বলে ওঠে, কিরে, কত দূর তোরা? এই তো বাড়ির কাছেই পৌঁছে গেছি। তোরা কোথায়? আর বলিস না, রাস্তায় ঝড়ের কারণে বড় গাছ ভেঙে পড়েছে। সকালের আগে সরানো যাবে না। না, আমরা এলাকার একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। মধ্যবয়স্ক মহিলা আছেন একজন, তুষি তার সাথেই আছে। আজ রাতটা এখানেই থাকতে হবে। আচ্ছা, আমি তোমাকে বলে দিচ্ছি, সকালে ফিরে আসিস। ওকে, চিন্তা যাতে না করিস তাই জানিয়ে দিলাম আর কি। ব্যাটারি লো আর নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। নিহানের সাথে কথা শেষ করে তুষির দিকে ফিরে তাকাতে মেয়েটা ভুরকুচকে জিজ্ঞেস করে, মিথ্যা বললেন কেন? রাস্তায় তো কোনো সমস্যা নেই। আর নীরবে গাড়ি থেকে নেমে আসে তুষির দিকে। দরজা খুলে হুট করে তুষিকে পাজা কোলে করে তুলে নিয়ে সরু একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। তুষি আবার জিজ্ঞেস করে, কি হলো, কোথায় যাচ্ছেন? হুশ, দিস টাইম ইজ অনলি ফর আস, ইউ অ্যান্ড মি। আহানের নেশালো সুর
কানে যেতে তুষির ভেতর দিয়ে শীতল রক্তস্রোত বয়ে গেল। কি করতে চাইছে আহান? বেশ কিছুটা পথ হেঁটেই আহান গিয়ে নামলো একটি মাটির পুরো ঘরের সামনে। ইতিমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আহান তুষিকে নিয়ে ঘরের ভিতর ঢুকে তুষি চমকে উঠে বলে, এইটা কার বাড়িতে ঢুকছেন? এইভাবে না বলে কই? আহান উত্তর দেয় না। ঘরটায় আলো বলতে কোণায় শুধু একটি কেরোসিনের হারিকেন জ্বলছে। বিছানার উপর তুষিকে বসাতেই তুষি হাতে কিছু একটার আভাস পায়। বিছানা থেকে কুড়িয়ে নিয়ে একটু উপরে তুলতেই দেখে কতগুলো লাল গোলাপের পাপড়ি ছড়ানো। ঢোক গিলে তুষি আহানের দিকে তাকাতে দেখতে পাই সে দরজায় খিল দিচ্ছে। আরে এসব কি আহান? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর নেশা তোর চোখে তাকাই তুষির দিকে। এক পা করে এগিয়ে আসতে আসতে বলে, শাড়িতে তোমাকে একদম বউ বউ লাগছে জান। আহান, এখন এসব বলার সময় নয়, আমাদের বাড়ি ফিরতে হবে। আর এগিয়ে সে নিজের এক হাত তুলিয়ে দেয় তুষির গালে। চোখ বন্ধ করে নেয় তুষি। বিতস্বরে উচ্চারণ করে, আহান, আজ আমাদেরও তো একটা স্পেশাল দিন তুষি, আর এই স্পেশাল দিনে আমি তোমাকে নিজের করে নিতে চাই। তুষি চমকায়। তীব্র গতিতে আনের হাতটা সরিয়ে বলে ওঠে, আহান, আপনার মাথা ঠিক খারাপ হয়ে গেছে? আমাদের এখনো বিয়ে হয়নি। আন আবারও এগিয়ে আসে তুষির দিকে। দুহাতের আঁচলে তুষি মুখটা তুলে ধরে বলে, প্লিজ তুষি, তুমি আমাকে বিশ্বাস করো না? করি, কিন্তু এখন প্লিজ তুষি, আর কোনো কথা নয়। আই হার্ডলি নিড ইউ রাইট নাও। আহান প্লিজ, আমি এটা করতে পারবো না। তুমি একটু ভাবো প্লিজ। এটা এটা ঠিক হচ্ছে না একটু। তুমি এত ভয় পাচ্ছ কেন তুষি? আমি তো, কিচ্ছু হবে না, আমরা সবটা সামলে নেব পরে। প্লিজ আজ আমাকে বাধা দিও না, প্লিজ। ইউ লাভ মি না? তুষি করুণ স্বরে বলে ওঠে, প্লিজ আহান, আমার মন সায় দিচ্ছে না। নো মোর ওয়ার্ড। বলতে বলতে আহান মুখ গুজে দেয় তুষির গলায় ঘাড়ে। দুহাতে আষ্টে পৃষ্ঠে ধরে মেয়েটার কোমল তুলি। তুষি বাধা দিতে চায়, কিন্তু আহানের শক্তির কাছে তা নগণ্য। চোখ পেরে ওঠে না মেয়েটা। আন ধীরে ধীরে আরো উদ্গ্রীব হয়ে উঠেছে। হিংস্র পশুর মতো তুষি সই নিয়ে খেলছে সে। আজকের আহানকে মোটেও চিনতে পারছে না তুষি, একদম অচেনা। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায় হেরে যায় তুষি। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু সেদিকে আজ আর খেয়াল নেই আহানের। নীরবে এক হাত বাড়িয়ে হারিকেনের শিখা নিভিয়ে দিয়ে নিজের কাজে মত্ত হয় আহান। সকালবেলা আধো আলোয় ঘুম ভাঙতে চোখ খুলে তাকাই আহান। নিজের বাহুডোরে আবদ্ধ তুষির দিকে তাকিয়ে চমৎকার হেসে ঠোঁটের ঠোঁট মিলিয়ে দেয় সে। তুষির দিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। মেয়েটা কেমন নির্বিকার তাকিয়ে আছে আহানের মুখের দিকে। দিস ওয়াজ এ লং নাইট হানি, ইউ আর সো মাচ বিউটিফুল। তুষি উত্তর দেয় না। আগের মতো করে মিষ্টি হাসলো না আজ আর। নীরবে চোখ নামিয়ে নেয়। আহান পাশ থেকে শার্ট নিয়ে গায়ে জড়াতে জড়াতে বলে, ওঠো, রেডি হয়ে নাও, দ্রুত বাড়ি ফিরতে হবে। নিজে তৈরি হয়ে দরজা খুলে বের হতে বলে। তাড়াতাড়ি করো তুষি, আমি গাড়িতে অপেক্ষা করছি। তুষি আস্তে করে বলে, আহান বলতে নাই। আমি আমাদের বাড়ি যাব। কিন্তু তোমার তো আমাদের বাড়িতে। প্লিজ আহান। ওকে। তুষির কথা মতোই আহান তাকে তাদের বাড়িতে নামিয়ে দেয়। তারপর ওভাবেই কেটে যায় 2টা দিন। তুষি কল বা মেসেজ দেয় না আহানকে, কিন্তু আহানের থেকে সে আশা করেছিল। তবে তাকে নিরাশ করে দিয়ে আহানও তাকে কোনো প্রকার কল বা মেসেজ দেয় না। তাই বাধ্য হয়ে আজ 2 দিন পর তুষি নিচে ডায়াল করে আহানের নম্বরে। 2বার রিং হয়ে কেটে যায়। 3বারের সময় আহান কল রিসিভ করে। হোয়াটসঅ্যাপ যান। আহান, আমি আপনার সাথে জরুরি কিছু কথা বলতে চাই, আমাদের বিয়ের ব্যাপারে। তুষি, আমার একটু কাজ পড়ে গেছে, একটু পরে কথা বলছি। হ্যাঁ, বাই। বলেই সাথে সাথে কল কেটে দেয় আহান। তুষি হা হয়ে তাকিয়ে থাকে ফোনের দিকে। লোকটার আচরণ এমন লাগছে কেন তার কাছে? প্রায় 1টা সপ্তাহ এভাবে কেটে যায়। তুষি আহানকে মেসেজ করলে রিপ্লাই দেয় না। কল করলে কখনো ব্যস্ত দেখিয়ে কেটে দেয়, তো কখনো রিসিভ করে না। মেয়েটা ভীষণ নির্জীব হয়ে গেছে। আজকাল ঘর থেকেও একদম বের হতে চায় না সে। তানিয়া বেগম এই বিষয়গুলো বেশ লক্ষ্য করেছেন। তুষিকে অনেকবার জিজ্ঞেস করলেও ও কিছু বলে না। বাধ্য হয়ে তিনি তুষির বেস্ট ফ্রেন্ড মাহিয়াকে বাড়িতে আসতে বলে। মাহিয়া সে ছোট থেকে তুষির সাথে একসাথে ইন্টারমিডিয়েট পর্যন্ত একই কলেজে পড়লো। ভাগ্যক্রমে ভার্সিটি ভিন্ন হয়ে যায় দুজনের। কিন্তু তাতে তাদের বন্ধুত্বের এতটুকু ফাটল ধরে না। দুজন দুজনকেই সব কিছু শেয়ার করে। বেশ জোর করে মাহিয়া তুষিকে নিয়ে বাড়ি থেকে বাইরে বের হয়। একটা
রিফ্রেশমেন্টের জন্য। কাছের একটা লেগ পয়েন্টের ধার ধরে হাঁটতে থাকে দুজনেই। হঠাৎই একটু দূরে একটা টেবিলের দিকে চোখ যেতে মাহিয়া তুষিকে বলে ওঠে, এই তুষি, দেখ দেখ, ওইটা আহান ভাইয়া না? কি আজব, আহান তো বলেছিল ও অফিসের কাজে ব্যস্ত, ও এখানে কি করে? বলতে বলতে তুষি সামনে তাকাতে বাকশক্তি হারিয়ে ফেলে সে। সামনে যা দেখছে তা যে কল্পনা অতীত একটি দৃশ্য। কেঁপে ওঠে সে, বিড়বিড় করে বলতে নাই, না না না, এটা হতে পারে না, এটা সত্যি নয়। আমার আহান এমনটা নয়। 4 বছর পর কোম্পানির একটি বিশাল প্রজেক্টের জন্য আহান এসে পৌঁছায় চট্টগ্রামে। একটি গ্রুপ ওয়ার্ক প্রজেক্ট। মোটামুটি 1 মাসের মতোই এখানে থাকতে হবে তাকে। মিটিং শেষ করেই কনফারেন্স রুম থেকে বেরিয়ে এলো আহান সহ বাকিরা। তখনই তার সামনে এসে হাত বাড়িয়ে দিল রৌদ্র মাহতাব। নাইস টু মিট ইউ আহান। আহান হালকা হেসে হাতে হাত মেলাই তার সাথে। সো আমাদের কাজ শুরু হলো একসাথে, ফর এ লং টাইম। রৌদ্র আহানের বিজনেস পার্টনার। গত বেশ কয়েকবার ভিডিও কনফারেন্সে তার সাথে কথা হয়েছে আহানের। লোকটা ভীষণ হার্ড ওয়ার্কিং, তার আর আচরণের দিক থেকেও যথেষ্ট সভ্য মানের মানুষ। আহানের তুলনায় খানিকটা লম্বা ও ফিট। খেয়াল করে আহান দুষ্টামি ছড়ে বলে উঠল, আপনার তো তামিল সিনেমায় হিরো হওয়ার কথা ছিল, বিজনেসে কি করে? আহানের কথাই চমৎকার হেসে ওঠে রুদ্র, মাথা দুলিয়ে বলে, লাক মি আহান, বাই দ্য ওয়ে ইউ আর অলসো এ ড্যাশিং ম্যান। হতে পারে, তবে আপনার থেকে কম। রুদ্র আবারও হাসে, হাতের ইশারায় এগিয়ে যাওয়ার জন্য বলে। দুজনেই তাল মিলিয়ে হাঁটতে থাকে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস টু ইউ, আপনার বাড়িতে থাকতে দিচ্ছেন। নো নো মিস্টার আহান, এভাবে বলবেন না প্লিজ। আপনার সাথে আমি যেই কয়টা কাজ করেছি সবগুলোই আউটস্ট্যান্ডিং ছিল। তো যখন শুনলাম আপনি থাকার সমস্যার জন্য এত দারুণ একটা প্রজেক্ট মিস করতে চাইছেন, সেটা মানতে পারলাম আমি। অ্যাকচুয়ালি ফর এ লং টাইম হোটেলে থাকাটা টাফ। যদি 2-3 দিনের ব্যাপার হতো আই ক্যান ম্যানেজ, বাট এতদিন আমি সত্যিই পারতাম না। আর মাইন্ড ফ্রেশ না থাকলে আমি কাজে মন দিতে পারি না। সেম হিয়ার। এই কারণে আমি চিন্তা ভাবনা করে চট্টগ্রামে একটা ফ্ল্যাট নিয়ে রেখেছি। ঢাকার বাইরে যদি লং টাইম কোনো কাজ পড়ে সেটাই চট্টগ্রামে। আর বিজনেস রিলেশনের বাইরে গিয়ে একটা সত্য কথা বলি, যদি কিছু মনে না করে। আহান বাঁকা হেসে বলে, ইয়া শিওর, বলুন না। আফটার অল আগামী সময়টা আমরা সারাদিন একসাথেই থাকবো। সারাক্ষণ তো আর বিজনেস নিয়ে কথা বলা যায় না। বি নর্মাল, বলুন আপনি। রুদ্র হেসে বলল, ওকে, এটা খুবই লজ্জাজনক কথা, তবুও বলছি আমি আমার ওয়াইফকে ছাড়া 2-3 এর বেশি একদমই থাকতে পারবো না। আহান বাহবা দিয়ে বলে, জোস ম্যান। আর আমার ওয়াইফ হোটেলে পছন্দ করে না, তাই ফ্ল্যাটটা নিতেই হলো। আম্মুকেও আসতে বলি, তবে ছোট বোনের জব ঢাকায়, তাই তার পার্মানেন্টলি থাকতে চায় না এখানে। তবে মাঝে মধ্যেই আসা যাওয়া করে। গেলেই দেখবেন কয়েকদিন পরে আমার আম্মু আর বোন হাজির। বলেই হাসতে লাগলো রুদ্র। আহানও হাসলো, তবে সেই হাসিতে সুখের গভীরতা ঠিক কতটুকু তা ঠাউর করা গেল না। আনমনা হয়েই বলল, হ্যাপি ফ্যামিলি। ইয়া। বলতে বলতে রুদ্র হাত ঘড়িতে সময় দেখে নিল একবার, তারপর গাড়িতে উঠে বসে দুজনে। রুদ্র ড্রাইভিং সিটে বসে আর আহান তার পাশে। আহান, আপনার কি এখন কোনো কাজ আছে? আসলে আমার একটা কাজ আছে। আপনি যদি টায়ার্ড থাকেন তাহলে আপনাকে ড্রপ করে দিয়ে আমি আবার আসবো। আর না হলে ইউ হ্যাভ টু গো উইথ মি। ওকে, নো প্রবলেম। আপনার কাজ সেরেই একসাথে ফিরবো। এমনিতেও আমি অপরিচিতদের সামনে হেজিটেট ফিল করি। নো প্রবলেম, আমার ওয়াইফ যথেষ্ট মিশু। আপনার মনেই হবে না দূরের কেউ, ও মন জয় করতে পারে বেশ। দ্যাটস গ্রেট। ঠিক আছে, কাজ সেরে নিয়ে যাব। গাড়িতে আরো টুকটাক কথা হয় আহান আর রুদ্রের মাঝে। কিছুক্ষণের পরেই রুদ্র গাড়ি থামে একটি কমিউনিটি সেন্টারের সামনে। দেখে বোঝা যাচ্ছে বিয়ে চলছে। তা দেখে আহান বলতে লাগে, আপনি বিয়ে অ্যাটেন্ড করতে এসেছেন? আমি তো ইনভাইটেড না, আর আমার এই মুহূর্তে হেভি কিছু করতে একটু ইচ্ছে করছে না, মিস্টার রুদ্র। রুদ্র হাসি মুখে সিট বেল্ট খুলতে খুলতে বলল, আমি ইনভাইটেড না, ইভেন আমি জানিও না এখানে কার বিয়ে হচ্ছে। আর ইউ সিরিয়াস? তাহলে এখানে কেন এসেছেন? এক্সপেরিমেন্ট চাইলে ভেতরে যেতে পারেন আমার সাথে, আর না হলে গাড়িতে ওয়েট করুন। আহান কয়েক সেকেন্ড চুপ থেকে নিজেও গাড়ি থেকে নেমে বলে, ঠিক আছে, চলুন দেখি।
রুদ্র আর আন একত্রে বিয়ে বাড়ির ভেতরে ঢুকে আন শুধু রুদ্রকে ফলো করছে, দেখতে চাইছে লোকটা আসলে কি করে। রুদ্র এদিক ওদিক তাকে একজন ভদ্রলোকের কাছে এগিয়ে গিয়ে বলে, এক্সকিউজ মি, এই বিয়ের হোস্ট কাউকে একটু ডেকে দেওয়া যাবে? লোকটি মাথা নেড়ে সম্মতি জানিয়ে এগিয়ে যায়। রুদ্র রাহান এগোয় তার পিছু পিছু। আরেকজন লোকের সাথে দেখা করিয়ে দেয় রুদ্রের সাথে। লোকটির সাথে তার স্ত্রীও ছিল। রুদ্রের সাথে হ্যান্ডশেক করে লোকটি বলে উঠল, আই এম শাহ আব্দুল্লাহ, বরের বাবা। আপনাকে তো চিনলাম না ঠিক। রুদ্র স্বাভাবিকভাবেই বলে উঠল, স্বাভাবিক, আমিও আপনাদের কাউকে চিনি না। আসলে আমার একটা হেল্প লাগলো, তাই এখানে আসা। হ্যাঁ বলুন না। আই নিড সাম ফুড। কথাটা কানে আসতেই আন চমকে তাকালো রুদ্রের দিকে। মানেটা কি? রুদ্র মাহাতেবের মতো একজন সফল বিজনেসম্যান র্যান্ডমলি খাবার খুঁজে যাচ্ছে। আন একাই নয়, বরং শাহ আব্দুল আর তার স্ত্রী রেবেকাও কেমন যেন করে তাকালো রুদ্রের দিকে। দেখে তো ভালো পরিবারই মনে হয়, তবে এভাবে অচেনা এক বিয়েতে এসে খাবার চাওয়াটা কি ঠিক মাথায় ঢুকছে না তাদের। তাদের মুখের অবস্থা দেখে রুদ্র বৃদ্ধাঙ্গুল দিয়ে নিচের থুতনি চুলকে বলল, আসলে আমার ওয়াইফ প্রেগনেন্ট, ওর বিয়ে বাড়ির খাবার খেতে মন চাইছে। আমি বেশ কয়েকটা রেস্টুরেন্ট থেকেও নিয়ে গিয়েছিলাম, কিন্তু সলিড টেস্টটা ওর মন মতো হয়। শাহ আব্দুল্লাহ অবাক চোখে নিজের স্ত্রীর দিকে তাকায়। রেবেকাও একইভাবে তাকিয়ে ফের রুদ্রের দিকে তাকিয়ে হেসে ফেলে। শাহ আব্দুল্লাহ এগিয়ে গিয়ে এসে রুদ্রের প্রশস্ত কাঁধ চাপড় মেরে বলে উঠল, সাবাস বেটা, সাসা রিয়েল জেন্টলম্যান। রেবেকাও হেসে বলেন, তোমরা একটু ওয়েট করো বাবা, আমি এক্ষুনি প্যাক করে দিতে বলছি। রেবেকা একজন সার্ভেন্টকে বলে দেয় খাবার প্যাক করার কথা। তারপর রুদ্রের দিকে তাকিয়ে বলে, তোমার বউ সত্যিই ভীষণ ভাগ্যবতী, তোমার মতো একজন স্বামী পেয়ে। তাই ওর জন্য দোয়া করবেন আন্টি। অবশ্যই দোয়া বাবা। রুদ্র পকেট থেকে নিজের কার্ড বের করে আন্তরিকভাবে এগিয়ে দেয় রেবেকার দিকে, বলে, আমার কার্ড আন্টি, একদিন সবাই মিলে বাসায় আসবে, আমার ওয়াইফ ভীষণ খুশি হবে। রেবেকা কার্ডটি নিয়ে বলল, অবশ্যই বাবা। খাবার হাতে পেতেই রুদ্র পকেট থেকে একটি ছোট্ট বক্স নিয়ে শাহ আব্দুল্লার দিকে এগিয়ে দিয়ে বলে, আঙ্কেল, নিউ কাপলদের সামান্য একটা উপহার, আশা করি গ্রহণ করবেন। এসবের কোনো দরকার ছিল না বাবা। প্লিজ আঙ্কেল। শাহ আব্দুল্লাহ খুশি হয়ে গিফটটা নেয়। তাদের থেকে বিদায় নিয়ে রুদ্র আর আহান আবার এসে গাড়িতে বসে। বেশ কিছুক্ষণ পর রুদ্র আবার গাড়িতেই থামতে একটা ছেলে এগিয়ে এসে তার হাতে একটি কালো পলিথিনে মোড়ানো কিছু খাবার তুলে দেয় গাড়ির জানালা দিয়ে। রুদ্র মানিব্যাগ থেকে ৬,০০০ টাকা বের করে ছেলেটিকে দেয়। একটু পরে আহান লক্ষ্য করে গাড়িতে বেশ মিষ্টি একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। ঘ্রাণটা যে কালো পলিথিন থেকেই আসছে তা বেশ বুঝতে পারলো আহান। জিজ্ঞাসা করলো, এটা কি নিয়েছেন? বকুল ফুল। এত ফুল এখানে কোথায় পাওয়া যায়? এখানে পাওয়া যায় না, এগুলো একটা গ্রাম থেকে নিয়ে এসে। আপনি রোজ এত টাকা দিয়ে এই ফুল কিনেন কেন? ছেলেটা রোজ আমার জন্য। আসলে আমার ওয়াইফ রোজ পের গন্ধ সহ্য করতে পারে না, প্রেগনেন্সির সময় বুঝতেই পারছেন আশা করি। তাই রোজ ওর জন্য তাজা বকুল ফুল নিয়ে যাই, সারা বাড়িতে ছড়িয়ে রাখলে এটার ঘ্রাণেই মম করে। আন এইটুকুতেই বুঝে গেছে যে এ লোকটা ভীষণ বোপাগল, না হলে এভাবে এত টাকা দিয়ে কেউ রোজ রোজ ফুল কিনে? এই সামান্য ফুলের পেছনেই তো মাসে তার ১.৫ লক্ষ টাকার বেশি খরচ হয়, যেটা কোনো স্বাভাবিক পুরুষই করতে চাইবে না। আর নিজের অজান্তেই বলে ফেলে, আপনি তো দেখছি আপনার ওয়াইফের জন্য সব কিছু করতে পারেন। রুদ্র হেসে উত্তর দেয়, সবকিছু পারি না, তবে চেষ্টা করি ওর ভালো হাজবেন্ড হওয়ার। কথা বলতে বলতে তারা দুজন পৌঁছে যায় রুদ্রর ফ্ল্যাটে। দরজার বেল দিতেই তাদের বাসার মেট তানু খালা দরজা খুলে দেয়। রুদ্র সুখ খুলতে খুলতে তাকে জিজ্ঞেস করে, ও কোথায়? মামুনি তো ঘরে আছে। রুদ্র নিজের হাতে খাবারের ব্যাগটা নিয়ে তানু খালার হাতে দিয়ে বলে, ওর জন্যই খাবারটা সার্ভ করবেন, আমরাও ফ্রেশ হয়ে আসছি। তানু খালা রান্নাঘরের দিকে চলে যেতে রুদ্র আহানের দিকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন না। ভেতরে ঢোকার সময় পায়ের কাছে কিছু একটা লাগতেই নিচে তাকায় আহান। দেখতে পাই রূপালি রঙে চকচক করছে একটু ঝুমকো নূপুর। হালকা আওয়াজ রুদ্রের কানে যেতে সেও পিছন ফিরে তাকিয়ে দেখে আহান নিচ থেকে নূপুরটি হাতে তুলে নিয়েছে মাত্র। ওহো, এটা আমার ওয়াইফের, নিশ্চয়ই হাঁটার সময় পা থেকে খুলে গেছে। রুদ্র হাত বাড়াতেই আহান নূপুরটা তার হাতে তুলে দেয়। আমার সাথে আসুন।
হাত মুখ ধুয়ে নিন কষ্ট করে আগে। বলতে বলতে রুদ্র এগিয়ে যায় ড্রয়িং রুমের পাশে একটু ভিতরের দিকে। আহানও যায় তার পিছু পিছু। রুদ্র হাত মুখ ধোয়ার সময় ড্রয়িং রুম থেকে তানু খালাকে ডাক পারে। বড় সাহেব, মামুনি অপেক্ষা করতেছে আপনার জন্য। কথাটা কানে আসতে রুদ্র তস্ত্র ভঙ্গিতে টাওয়ালে হাত মুছে আহানকে বলে, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি ড্রয়িংয়েই আছি। আহান মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই রুদ্র চলে যায় সেখান থেকে। বেসিনে আয়নার সামনে দাঁড়িয়ে আর নিজের মুখের দিকে তাকায়। কেমন যেন উদ্ভটের মতো লাগছে তাকে। মন উতলা হচ্ছে হঠাৎ করে। কোনো কিছুর আভাস যেন তাকে ঘুলিয়ে দিচ্ছে দারুণভাবে। পকেট থেকে একটাবার ফোনটা বের করে দেখে, না, আজ সারাটা দিনে বাড়ি থেকে কোনো কল আসেনি। না আসা এটাই স্বাভাবিক। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ফোনটা পকেটে পুরে মুখে বার কয়েক পানি ছিটিয়ে নিল সে। হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে ফিরে আসলো আপন মনে। রুদ্রকে উদ্দেশ্য করে মাত্রই বলতে নিচ্ছিল তার রুম কোন দিকে, কিন্তু কথাখানা আর বের হয় না তার মুখ দিয়ে। সামনে দৃশ্যখানা তার চোখ দুটোকে যেন কোটর থেকে টেনে বের করে আনছে। রুদ্র মাত্রই তার বইয়ের কপালে ওষ্ঠ ছেওয়ালো। মাথায় হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, শাড়ি পরেছেন যে, পেটে চাপ লাগছে না? রুদ্রের বউটা মুচকি হেসে দুদিকে মাথা নাড়ায়। তানু খালা কিচেন থেকে বলে ওঠে, লুজ কইরা পড়ছে, আমি বারবার চেক কইরা নিছি বড় সাহেব। রুদ্র হাসে তানু খালার কথার ধরনে। তা আমার বউটা দরজার সামনে কয়বার ঘুরপাক খেয়েছে শুনি? নুপুর টুপুর সব ফেলে রেখেছে যে। বলতে বলতেই রুদ্র তখনকার নুপুরখানা বের করে সামনে ধরে। আসুন পরিয়ে দিই। বলে রুদ্র তার বউকে আগলে ধরে সোফার কাছে নিয়ে যেতে নিলেই চোখ যায় আহানের উপর। বলে ওঠে, ও মিস্টার আহান, আসুন বসে একটু জিরিয়ে নিন। আই মেট মাই ওয়াইফ তাসফিয়া সাইদ মাহবুব তুষি। মুখটা আরো একবার যেন কম্পিত হয় আহানের। রুদ্রের মুখে মাই ওয়াইফ কথাটা যেন বিশ্বাসই করতে চাইছে না তার মন। এই সেই তুষি যে একটা সময় আহান নামে পাগল ছিল, যে একটা সময় ভরা মানুষের সামনে আহানের পায়ে ধরে ভালোবাসা ভিক্ষা চেয়েছিল। কি করে সম্ভব? আহান নামটা কানে যেতেই তুষি চমকায়। তীব্র গতিতে মুখ তুলে লোকটার দিকে তাকাতেই তার শরীর জমে যায় যেন। দুজনের চোখে চোখ আটকায় গভীর রঙ্গনায়। স্পষ্ট অতীত যেন তাদের সামনে দাঁড়িয়ে। দুজনেই প্রায় স্তব্ধ। কেউই কাউকে এভাবে আশা করেনি। আনের নড়চড় হয় না। তুষি নিজের পায়ে রুদ্রের চপেতে ছলছলে নয়নে তার দিকে মুখ নামিয়ে তাকায়। রুদ্র তুষির সামনে সোফায় নিচে হাঁটু গেড়ে বসে। তার খালি পাখানা নিজের হাঁটুর উপর রেখে নুপুরটা পরিয়ে দিতে দিতে বলে, আর তুষি, উনি হলেন মিস্টার আহান। তোমায় বলেছিলাম না আমার একজন গেস্ট আসছে ঢাকা থেকে। ওয়ার্ক সেমিস্টারে উনি আমাদের সাথেই থাকবেন। উনিই সে। আহান কঠিনভাবে ঢোক গিলে চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা করে তুষির দিক থেকে। কথা বলার মতো কোনো কিছুই খুঁজে পায় না সে। অতীতের কথা মনে পড়লেই যেন বুকটা হাঁকার করে উঠছে তার। রুদ্র এদের দুজনকে নীরব থাকতে দেখে মুখ তুলে বলতে নাই, কি হলো, তোমরা চুপচাপ কেন? কিন্তু তখনই ছলছল চোখের দিকে তাকাতে চমকে ওঠে সে। দুহাতে তার হাত আগলে নিয়ে উতলা কণ্ঠে বলতে লাগলো, কি হলো প্রাণ, কাঁদছো কেন তুমি? পেটে চাপ লাগছে? ব্যথা পেয়েছো কোথাও? আমায় বলো না বউ। এই খারাপ লাগছে বেশি তোমার? ওয়েট, আমি ডাক্তার দেখছি এক্ষুনি। বলে রুদ্র উঠে দাঁড়াতে নিলে তুষি দ্রুত হাতে নিজের গালে থাকা রুদ্রের হাতখানা চেপে ধরে। থেমে যায় রুদ্র। ফিরে তাকাই তুষির দিকে। করুণ কণ্ঠে জিজ্ঞেস করে আবার, কি হয়েছে প্রাণ, আমায় বলো না। এটা কিছুতেই সম্ভব না। আমি ঘরে যাব। শরীর খারাপ লাগছে? তুষি দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। রুদ্র তার চোখ মুছে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, কান্না থামাও প্রাণ, কষ্ট হচ্ছে তো আমার। তুষি কিছুটা শান্ত হয়। রুদ্র আহানের দিকে একবার তাকিয়ে তানু খালাকে বলে, মিস্টার আহানের জন্য রুমটা ক্লিন করে রেখেছো তো? জি বড় সাহেব। রুদ্র এবার আহানকে বলে, আপনি ওনার সাথে রুমে যান, ফ্রেশ হয়ে নিন, তারপর ডিনার করবো আমরা। আমিও আসছি। আহান কোনো মতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে তানু খালার সাথে হাঁটা ধরে। আর চোখে একবার তুষির দিকে তাকাতে বুকের ভেতরটাই হাহাকার করে ওঠে। 4 বছরের মাঝে একটাবারও দেখেনি সে মেয়েটাকে। সেদিনের কথা মনে পড়তেই শুকনো ঢোক গিলে আহান। 4 বছর আগে সেদিন যখন দিঘির পাড়ে আহানকে দেখেছিল তুষি, তখন আহান একা ছিল না, তার পাশে একটি মেয়েও ছিল। মেয়েটার অবস্থান ছিল আহানের কোলে, একে অপরকে জড়িত অবস্থায়। এমন অবস্থার মানে কি বোঝায় তা তুষির মস্তিষ্কেও বুঝতে পারল, মন মানতে চাইছিল না তখন।
মাহিয়ার হাত ছাড়িয়ে ছুটে গিয়েছে সে আহানের কাছে। আহান তাকে দেখে একটুও চমকালো না, বরং বিরক্তই হলো সে। বিরক্তির কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি এখানে? তুষি চলো চোখে মেয়েটার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ও ও কে আহান? আহান একবার নিজের কোলে বসা মেয়েটার দিকে তাকিয়ে তাকে নামিয়ে দিতে দিতে ভীষণ স্বাভাবিকভাবে বলল, ও ও সাইমা, আমার গার্লফ্রেন্ড আর উড বি ওয়াইফও বলা যায়। তুষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিচলতা নিয়ে বলে উঠল, ও আপনার গার্লফ্রেন্ড মানে? এসব আপনি কি বলছেন আহান? আপনি আপনি তো আমায় ভালোবাসেন। আমরা তো বিয়ে করব, তাই না? আহান ভুরু কুচকে বলে, আর ইউ ম্যাড? আমি কেন তোমাকে ভালোবাসতে যাব? আর বিয়ে ইম্পসিবল। আপনি আমার সঙ্গে প্র্যাঙ্ক করছেন, তাই না? বলুন, এইসব মিথ্যা, তাই না? কিচ্ছু মিথ্যা না, আমি সাইমাকেই বিয়ে করব, আর সেটা খুব শীঘ্রই। তাহলে আমার সাথে এটা একটা বছর কি ছিল এসব? আর ওই দিন রাতের কথা? তুমি এটাকে সিরিয়াসলি নিচ্ছ কিভাবে? ওটা তো জাস্ট একটা মজা ছিল, আর নাথিং। হয়েছে, এখন যাও এখান থেকে। বলে আহান সাইমার হাত ধরে চলে যেতে নিলে তুষি দৌড়ে গিয়ে মাটিতে বসে আহানের পা জাপটে ধরে উতলা কণ্ঠে কাঁদতে কাঁদতে বলে ওঠে, না না, আপনি এমনটা করতে পারেন না। আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম আহান, আর আপনি তো বলেছিলেন আমরা বিয়ে করব, আমাকে আপনার বউ করে ঘরে তুলবেন। আপনি তো জানেন, বলুন আমি আপনাকে কতটা ভালোবাসি। বলুন, আপনি তো সবটা জানেন। ভরা জায়গায় আহান তুষির এমন কাণ্ডে প্রচুর বিরক্ত হয়। তুষির থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে সে, কিন্তু তুলি ছাড়তে চায় না। আহান রাগে তুষিকে টেনে তুলে সজোরে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তুষি তবু বারবার তার কাছে একটু ভালোবাসার দাবি করে, এক প্রকার ভিক্ষুকে নাই আহানের কাছে একটু ভালোবাসা ভিক্ষা চায়। কিন্তু সেদিন আহানের মন গলে না। তুষিকে ভঙ্গুর করে দিয়ে সাইমাকে নিয়ে চলে যায় সে। তারপর আর যোগাযোগ হয়নি মেয়েটার সাথে। মিস্টার আহান, আর ইউ ওকে? দূরত্ব বেড়ে গিয়েছিল যোজন যোজন। রুদ্রের কথায় ধ্যান ভাঙে আহানের। হকচকে উঠে কোনো মতে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে, ইয়া, আই এম ওকে। রুদ্র হেসে তুষির মুখে এক লোকমা খাবার তুলে দিতে দিতে বলে, মানুষ খাবার সামনে নিয়ে আনমনা হয় তখনই, যখন তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। মনে হয় আপনি আপনার ফ্যামিলিকে মিস করেন। পেটে হাত চালিয়ে তাচ্ছিল হেসে বিড়বিড় করে বলে, মনে পড়ে? মনও পুড়ে? তানু খালা এগিয়ে এসে আহানের পাতে আরেকটু মাংস তুলে দিয়ে বলে, লজ্জা পাইয়েন না স্যার, খাইয়া নেন পেট ভইরা। হ্যাঁ খালা ঠিকই বলেছে, এখানে সব নিজের মনে করুন আহান, একদম হেজিটেট ফিল করবেন যেন। আহানের গলা দিয়ে খাবার নামতে চায় না। রুদ্রের বাহুর ধরে তুষিকে দেখে তার ভেতর যেন কিছু একটা হয়। সেদিন মজা চলে তুষিকে কথাগুলো বলো, আজ আহান ভীষণভাবে অনুভব করছে তার ভেতরে কিছু একটা পড়ছে। কলিজা পড়ছে তার। কলিজা পুলে লবণ ছিটিয়ে নিয়ে কলিজা ফ্রাই করে খেয়ে ফেলুন। তুষির কথাটা মনে পড়তেই আহানমনে হেসে উঠল আহান। মেয়েটা ভীষণ মিষ্টি কথা বলতো। আচ্ছা, এখন কি তাহলে তার কথাগুলো রুদ্রকে বলা হয়? ভাবতে আবার বিষেদে মনটা ভরে উঠল আহানের। চোখ তুলে তাকে রুদ্রের বুকে লেপ্টে থাকা তুষির দিকে। 4 বছরে মেয়েটার একটুখানি পরিবর্তন হয়েছে বটে, আগে থেকে ফর্সাও হয়েছে। গায়ের রং, মুখে আগে খুঁটিনাটির ব্রণ ছিল, দাগ ছিল, এখন তা একদমই নেই। হালকা মোটা হয়েছে, তবে খুব একটা না। পেটটা বেশ উঁচু, তবে মেয়েটার মধ্যে মায়ের একটু কমেনি। আগের মতোই ঠিক যতবার সে চোখের পাতা ফেলে ততবারই আহানের মন উচ্চারণ করে ওঠে, মায়া মায়া আর মায়া। আহান এর বেশ জানতে ইচ্ছে করলো, আর ঠিক কতটা সময় পর তুষির অংশ ভূমিষ্ঠ হবে। নিজের মন ইচ্ছে গোপন করলো না সে, জিজ্ঞেস করলো, কত মাস চলছে ওর? তুষি মুখ তুলে তাকায় আহানের দিকে। কিছু বলার আগে রুদ্র উত্তর দেয়, 8 মাস 13 দিন। আহান নিজের অজান্তেই তুষির মুখের দিকে চেয়ে বলে ওঠে, সামলাবে কি করে? ও নিজেই তো এখনো বাচ্চাদের মতো। রুদ্র হেসে দেয় আহানের কথায়, উত্তর দেয়, ও সামলানোর কি আছে, আমার বউ বাচ্চা দুটোই আমি সামলাবো। আহানের আর সহ্য হলো না রুদ্রের মুখে আমার বউ বাচ্চা শব্দটা। খাও ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আই এম ডান। নিজের জন্য নির্ধারিত রুমে এসে যেন শান্তি পাচ্ছে না। বিছানার এপাশ ওপাশ করেও যেন ঘুম ধরা দিচ্ছে না তার চোখে। অথচ অন্য সময় হলে সারাদিনে ক্লান্তিতে আরও আগে ঘুম নামতো তার চোখে। বিছানা থেকে উঠে গিয়ে জানালার ধারে আনমনে দাঁড়িয়ে থাকে আহান। বুকের ভিতর তীব্র অনুভূতিরা আজ তাণ্ডব চালাচ্ছে। এই জীবনে একটা বিশাল ভুল সে করেছে এই মেয়েটাকে হারিয়ে।
দরজার করাঘাত পড়তে পেছন ফিরে তাকাই আহান। তুষি দাঁড়িয়ে সেথায়। আহান তাকাতেই ধীর পায়ে ঘরের দিকে এগিয়ে আসে সে। এক হাতে দুটো কুশন জড়িয়ে আর এক হাত নিজে ভারী পেটের পাশে ঠেকিয়ে রেখেছে। আপনার তো ফোমের কুশন ছাড়া ঘুমানোর অভ্যাস নেই, দিয়ে গেলাম। ওদিকে গুড নাইট আছে, আমি বেরিয়ে গেলে কষ্ট করে সুইচ দিয়ে ঘুমাবেন, না হলে রাতে মশা লাগবে। ওই যে বিছানার ওপাশে ড্রয়ারে এসির রিমোট আছে, টেম্পারেচার চেঞ্জ করার হলে নিয়ে নেবেন। বলতে বলতে হাতে কুশন দুটো বিছানে রেখে একটু ঝুঁকে আগের তুলনায় বালিশগুলো তুলতে নিলেই আহান এগিয়ে এসে বলল, আমি করে নিচ্ছি। তুষি আর হাত বাড়ে না, সোজা হয়ে দাঁড়িয়ে ঘুরে দরজার দিকে যায় বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। দরজা পর্যন্ত যেতেই পেছন থেকে করুণ কণ্ঠে ডেকে ওঠে আহান। তুষি শোনো। পাজোড়া থেমে যায় তুষি, ফিরে তাকায় না সে। আমার আসলে তোমার সাথে কিছু কথা আছে। রুদ্র অপেক্ষা করছে আমার জন্য, কাল কথা বলবো। বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না তুষি, চলে যায় আহানের রুম থেকে। আহানের হৃদয়টা চুরমার হয়ে যাচ্ছে যেন। তুষি তাকে ইগনোর করেছে। এই প্রথমবার মেয়েটা ফিরিয়ে দিয়েছে আহানকে। এই সেই মেয়েটা যে আহানের কথায় রাত দুটোই লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতো, চোখে শত ঘুম নিয়েও কানে ফোন গুঁজে কথা বলতো শুধুমাত্র আহান চাইছে বলে। আহান আপন মনে বিড়বিড় করে ওঠে, আমার তুষি আর আগের মতো নেই। সাথে সাথে ভেতর থেকে কেউ একজন ঘোর আপত্তি জানিয়ে বলে, তুষি আগের মতোই আছে, শুধু তোর নেই। সকালে হাত মুখ ধুয়ে নিজের রুম থেকে বের হতেই আহানের চোখ আটকে একটি নির্মল দৃশ্য। কানে বাড়ি খায় ঝুমঝুম নুপুরের আওয়াজ অনুসরণ করে কিচেনের দিকে এগিয়ে যেতে দেখে রুদ্র নিপুণ হাতে ইন্ডাকশনে ফ্রাই প্যান নামিয়ে ডিম অমলেট উল্টো করছে। হুট করে দেখে মনে হবে যেন কোনো বিখ্যাত শেফ। তাপ থেকে একটু দূরে কিচেনে ডেস্কের উপর পা ঝুলিয়ে বসে আছে তুষি। একটু পরপর পা নাড়িয়ে নুপুরের আওয়াজ তুলছে সে। পরনে আজ শাড়ি নেই, সুতির একটি ঢিলে ঢালা লং ফ্রক। লম্বা চুলগুলো বেশ যত্ন করে বেনি করে দুপাশে ঝোলানো, একদম বাচ্চাদের মতো লাগছে যেন তাকে। উঁচু পেটটা না থাকলে যে কেউ বলতো এখন তুষি নিতান্তই ক্লাস 9-10-এর নাবালিকা বাচ্চা। আহানকে দেখে রুদ্র হেসে বলে, গুড মর্নিং মিস্টার আহান। গুড মর্নিং। ঘুম ঠিকঠাক হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? না না, সমস্যা হয়নি কোনো। ওকে, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আজ কনস্ট্রাকশন সাইডে যেতে হবে। যদি আমি আগে একদিন ঘুরে এসেছি, আপনার জন্য আজই প্রথম, তাই একটু দ্রুতই বেরোবো ভাবছি। এরিয়াটা ঘুরে দেখাতে হবে আপনাকে, তারপর বাকি সব। রুদ্রের কথার ফাঁকেই ব্রেকফাস্ট এনে টেবিলে সাজিয়ে নিচ্ছিল। আহানকে বসতে বলে কিচেনে গিয়ে পাজা কোলা করে ডেস্কের উপর থেকে নামায় তুষিকে সে। আহান দারুণভাবে লক্ষ্য করে যায় রুদ্রর প্রতিটা কাজ কতটা সূক্ষ্ম ভঙ্গিতে এসে তুষির সব কিছু খেয়াল রাখছে। নিজ মনে প্রশ্ন জাগে আহানের, আচ্ছা আমি কি কখনো এতটা যত্ন নিয়েছি ওর? দুটো কাপে চা ঢালতে গেলে তুষি রুদ্রকে বলে, উনি ব্রেকফাস্টে চা খায় না, কফি দিন ওনাকে। আহান হতাশার দৃষ্টিতে তাকাই তুষির দিকে। মেয়েটাই খুঁটিনাটি বিষয়গুলো জানে, তার মনে রেখেছে এত বছর পরও। তানিশা দ্রুত তাই করলো। আহানের দিকে কফি সহ বাকি নাস্তাটা এগিয়ে দিল। আহান স্বাভাবিক হওয়ার ভঙ্গিতে জিজ্ঞেস করেন, আপনি সার্ভ করছেন যে? কালা রাতেই চলে যায় তার বাড়িতে, আবার সকালে আমি যাওয়ার আগেই চলে আসে। ব্রেকফাস্ট আমিই বানাই প্রতিদিন। আহানের দিকে তাকাতে দেখে তুষি তার দিকে তাকিয়ে আছে। তার মনের ভাব বুঝতে পেরে রুদ্র হেসে বলল, আপনি যেমনটা ভাবছেন তা নয়। আমার বউ ভীষণ লক্ষ্মী, মোটামুটি সবই পারে ঘরের কাজ। আগেও করতো এসব, কিন্তু এখন তো আর একা নয়। আমাদের বাচ্চাকে এত কষ্ট করে নিজের মধ্যে রাখছেও, সে অনুপাতে আমি তো এটুকু করতেই পারি, তাই না? আহান আর কিছু বলে না। ব্রেকফাস্ট করে রেডি হতে চলে যায় রুমে। রেডি হয়ে বেরিয়ে আসতে দেখে রুদ্র বসে আছে সোফায়, সেও রেডি। আহানকে দেখে বলে উঠল, ও আহান, 5 মিনিট ওয়েট করি একটু, কালা আসলেই বেরোবো আমরা। রুদ্রকে এইভাবে থাকতে দেখে তুষি বলে উঠল, শুধু শুধু লেট করছো কেন বলো তো? খালা তো চলেই আসবে এক্ষুনি। রুদ্র হালকা ধমক দিয়ে বলল, মার খাবে মেয়ে? কি চাইছো তুমি? তোমাকে একা রেখে চলে যাই আমি? কয়েক মিনিটেরই তো ব্যাপার। 1 সেকেন্ডও একা রাখতে পারবো না, বসে থাকো। কথার মাঝেই তানু খালা এসে উপস্থিত হয়। রুদ্র উঠে দাঁড়িয়ে বলে, এই এতক্ষণে? আচ্ছা শোনো, ওর চুলে একটু তেল লাগিয়ে দিও, বেশি যেন না হয়, ঠান্ডা লেগে যাবে পরে। ফ্রিজে ফল রাখা আছে, সময় মতো কেটে দিও। খেয়াল রেখো কমপক্ষে 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবে।
ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দিও না যেন। ছাদে জামা কাপড় দিয়ে এসেছি, ও ঘুমোলে তারপর গিয়ে আনবে। বিকেলে বাগানে হাঁটতে নিয়ে যেও। খবরদার, সিঁড়ি বেয়ে নেমেছো তো, লিফটে যাবা, একা ছেড়ো না ওকে। আর আর কথা না শুনলে সাথে সাথে আপনারে কল দিমু। সব মনে আছে আমার বড় সাহেব? প্রতিদিন এক কথাগুলাই তো বইলা যান। বলি যেন ভুলে না যাও, তাই বেরোচ্ছি আমরা, খেয়াল রেখো ওর। বলতে বলতে এগিয়ে গিয়ে তুষিকে জড়িয়ে ধরে তার কপালে চুলের ভাঁজে চুম খায় রুদ্র। তারপর আলতো করে গাল টেনে দিয়ে বলে, একদম কথার অবাধ্য হবে না যেন, নিজের খেয়াল রেখো। তারপর আহানকে নিয়ে বের হয় কাজের উদ্দেশ্যে। গাড়ি স্টার্ট দিতে দিতেই বলে, সরি আহান, আমি বুঝতে পারছি আপনি একটু বিরক্ত, তবে ওকে একা রেখে আসতে পারবো না আমি, তাই। নো নো, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আচ্ছা, খালা কি ছুটি নেয় না নাকি? নেই তো, প্রয়োজন হলে। তখন তুষি একা থাকে? না না, ওকে একা রাখতে পারবো না। খালা না থাকলে আমিও সেদিন অফিসে যাইনি। কি স্বাভাবিক কথা। আহান অবাক না হয়ে পারে না রুদ্রকে দেখে। তুষির জন্য এতটা পাগলামো করবে কেউ, তা হয়তো কল্পনা অতীত তার। সারাদিন কাজের মাঝে রুদ্র কমপক্ষে 15 বার এর বেশি কল করেছে তুষির খবর নিতে। ফল খেয়েছে কিনা, রান্নাঘরে যেন না ঢুকে সময় মতো ঘুমিয়েছে কিনা, হাঁটছে কিনা, আরও কত কি। আহান বেশ দারুণভাবে লক্ষ্য করে যায় রুদ্রকে। কাজে এক টুকরো খাত নেই, সব কিছু পারফেক্টভাবে করছে। কেউ একটিবার মুখ দিয়ে বের করতেও পারবে না যে রুদ্র কাজ ফেলে বউকে সময় দিচ্ছে। অথচ তুষু কখনো বলতে পারবে না রুদ্রর কাজের জন্য তাকে সময় দিতে পারছে না। কতটা দারুণভাবে এই লোকটা সব দিক একসাথে সামলাচ্ছে নিখুঁত ভঙ্গিতে। কাজ শেষ করে বাসার দিকে রওনা দেয় আবারও দুজন মিলেই। প্রতিমধ্যেই গতকালের মতো বকুল ফুল কিনে নেয় সে। সন্ধ্যায় আহানের রুমে কড়া নাড়ে রুদ্র। যদি বোরিং ফিল করেন তাহলে বারান্দায় গিয়ে বসে একটু। আহান এগিয়ে যেতে যেতেই বলে, শিওর, কেন নয়। খোলা বারান্দার মাঝখানে ছোট্ট একটা টেবিল, তার দুপাশে চেয়ারে বসে আহান আর রুদ্র। আহান বলে, খালাকে দেখলাম রান্নাঘরে, তুষিকে একা রেখে এসেছেন? ঘুম পাড়িয়ে এসেছি, দুপুরে ঘুমোয়নি ও। দুষ্টুমি ওর স্বভাবে মিশে গেছে। আমি জানতাম ও যে খালা সব কথা শুনবে না, কিছু না কিছু গোলমাল করবেই। এই যে তার প্রমাণ। বলতে বলতে চমৎকার হাসলো সে। আহান প্রশ্ন করে, আপনি বিরক্ত হন না এসবে? কি যে বলেন না, সারাদিন কাজের চাপ নিয়ে বাসায় ফিরে ওর এমন বাচ্চামোগুলো দেখলেই তো ক্লান্তি দূর হয়ে যায়। বরং যেদিন ও ভদ্র হয়ে থাকে, কোনো বাচ্চামো করে না, সেদিন আমার খারাপ লাগে ভীষণ। বিয়ে করুন, বুঝতে পারবেন তখনই। আহান কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজই বটে। মায়ের পছন্দ, বোনের পছন্দ, সব মিলিয়ে অ্যারেঞ্জই বলা যায়। আহান একটু হেসে বলে, তা বিয়ের আগে প্রেম কয়টা করেছেন শুনি?